নমস্কার বন্ধুরা, আরও প্রায় একটা দিন কেটে গেল। আমাদের নির্ভয়া বা আমাদের তিলোত্তমা এখনো তার উপর ঘটে যাওয়া যে নির্মম নৃশংস ঘটনা, তার সুবিচার পাওয়ার লক্ষ্যে পৌঁছতেও এখনো ব্যর্থ, বা বলা যায় আমরা ব্যর্থ। নিজেদের প্রচণ্ড হতাশ লাগছে, জানেন তো। একজন বাবা হিসেবে, একজন দাদা হিসেবে বা একজন স্বামী হিসেবে একটা অদ্ভুত হতাশার মধ্যে দিয়ে দিন কাটছে। ডাক্তার হিসেবে বললামই না এখানে, কারণ ডাক্তার হিসেবে যে হতাশাটা, সেইটা বলে আজকে পুরো ব্যাপারটাকে লঘু করতে চাই না। কারণ আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যে একটা কি বলবো অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির জায়গাটা কিন্তু শুধুমাত্র ডাক্তার বা ডাক্তারি সমাজের মধ্যে নিয়ন্ত্রিত বা সীমাবদ্ধ নয়। আজকে আমরা একদিক থেকে খুব ভাগ্যবান যে আমাদের এই আন্দোলনে আমাদের প্রচুর শুভাকাঙ্ক্ষী মানুষ ক্রমশ আসছেন, আমাদের আন্দোলনকে আরও শক্ত করতে, আরও মজবুত করতে আসছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এসে আমাদের সঙ্গে যোগ দিন, আমাদের সাহস বাড়ান, আমাদের ভরসা দিন, আমাদের শক্তি হয়ে উঠুন। শুধু একটা অনুরোধ, কোনো রং দেবেন না। এই আন্দোলনটাকে রাজনীতির বাইরে রাখবেন। রাজনীতি হচ্ছে সে বিষয়ে আপনারা সবাই জানেন, চোখে দেখতে পাচ্ছেন। নিয়মিত বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিভিন্নভাবে রাজনীতির রঙে রাঙানো হচ্ছে এই গোটা আন্দোলনটাকে। একটা গণ অভ্যুত্থান, একটা গণ আন্দোলন একটি নৃশংসতার বিরুদ্ধে কিভাবে রাজনৈতিক রং পেতে পারে, এই সম্বন্ধে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। ওই ভুলে আমরা আর পা মারাবো না। দয়া করে কেউ আপনাদের ব্যক্তিগত পতাকা নিয়ে আসবেন না, ভারত মাতার পতাকা নিয়ে আসুন। আমরা সবাই স্বাগত, এবং মনের পতাকা, পারলে কালো পতাকা নিয়ে আসুন। আগামী 14 তারিখ 11:30টার সময় প্রতিটি বাস স্টপে, এখনো পর্যন্ত যা কথা হয়েছে, প্রতিটি বাস স্টপে কলকাতা সহ, মফস্বল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে মানুষের জমায়েত হবে। যার কিছুক্ষণ পরেই ভারতের স্বাধীনতা দিবস, 14ই আগস্ট 11টা থেকে এটা শুরু হচ্ছে। হয়তো 15ই আগস্টের কিছুটা সময় অবধি সেটা চলবে। সবাইকে অনুরোধ, আপনারা আসুন, যোগ দিন, আমাদের শক্তি বাড়ান। আর এখন যে আন্দোলন আরজি করের জন্য চলছে, এবং সেটা আরজি করের থেকে এখন যে প্রতিটি মেডিকেল কলেজে, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি শহরে শহরে ছড়িয়ে পড়েছে, সেটার পাশে থাকুন। আমরা এর বেশি কিছু বলবো না, কারণ আমাদের তো লুকোনোর কিছু নেই। এই যে কথাটা বললাম, আমাদের তো লুকোনোর কিছু নেই, এটা যেদিন থেকে ঘটনাটা ঘটেছে সেদিন থেকেই আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক মহলে এবং সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে। আমাদের তো লুকোনোর কিছু নেই। যখন ছাত্ররা চাইবে আমরা সিবিআই নিয়ে চলে আসব, আমাদের তো লুকোনোর কিছু নেই। কিন্তু আমরা পরিবারের মানুষকে প্রথমেই জানিয়ে দিলাম, আপনার কন্যা, আপনার সন্তান আত্মহত্যা করেছে। কারণ আমাদের লুকোনোর কিছু নেই। আমরা কখনো বললাম না বা স্টেটমেন্ট নিলাম না, বা নিলাম অনেক পরে, এমন 4 বন্ধুর, যে 4 বন্ধু ওকে শেষবার জীবিত অবস্থায় দেখেছে। কেন? আমাদের তো লুকোনোর কিছু নেই। কেন তড়িঘড়ি করে আমরা ওর সবটাকে তাড়াতাড়ি পোস্টমর্টমের চেষ্টা করলাম? আমাদের লুকোনোর তো কিছু নেই। আমরা অনেক আন্দোলনের পর, অনেক প্রতিবাদের পর একজন ম্যাজিস্ট্রেট এবং স্টুডেন্টদের সামনে, 2-3 জন স্টুডেন্টের সামনে লাইভ পোস্টমর্টেম করলাম। আমাদের তো লুকোনোর কিছু নেই। তারপর সেই দেহটিকে 15 মিনিটও
না রেখে যত দ্রুত সম্ভব আরজিকর থেকে পাঠিয়ে দেওয়া হলো বাড়িতে। বাড়ির বাবা মা ছাড়া আর কাউকে দেখার কোনো সুযোগ দেয়া হলো না, সোজা চলে গেল সেটা তার দেহটি, তার নিথর নিষ্পাপ দেহটি, কিন্তু হয়তো এভিডেন্সে ভরা একটা দেহ, একদম শ্মশান ঘাটে দাহ হওয়ার জন্য। আমাদের তো লুকোনোর কিছু নেই। আমাদের এক এক সময় এক এক রকম পোস্টমর্টেম রিপোর্ট আসছে, এক এক সময় এক এক রকম নাম ভেসে আসছে। সবচেয়ে বড় কথা, যে মানুষটির নৈতিকভাবে পদত্যাগ করা উচিত ছিল সেই অধ্যক্ষ পদত্যাগ করছেন, তারপরই তাকে আরেক জায়গায় গিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে, সেটা আরেকটা মেডিকেল কলেজ। যে মানুষটা নৈতিকভাবে ব্যর্থ, নৈতিকতার দায়ে সে পদত্যাগ করছে, তাকে শুধু একটা ট্রান্সফার করা হচ্ছে আরেকটা হসপিটালে, যেটা কলকাতার মধ্যে, কলকাতার বাইরে নয়, কলকাতার মধ্যে আরেকটা হাসপাতালে একই পদে তাকে ট্রান্সফার করা হচ্ছে। আমাদের তো লুকোনোর কিছু নেই। তার স্টেটমেন্ট আজ পর্যন্ত ডকুমেন্টেড হলো না লালবাজারে, তাকে জেরা করা হলো না, তাকে জিজ্ঞাসাবাদ করা হলো না। আমাদের তো লুকোনোর কিছু নেই, আমরা তো সব কিছু চাই। আজকে হাইকোর্টের নির্দেশে যে মুহূর্তে সিবিআই তদন্ত দাবি করা হয়েছে, আমরা দেখতে পেলাম যে ঘরটিতে, যে সেমিনার রুমে মেয়েটি খুন এবং ধর্ষিত হয়েছিলেন, যে ডাক্তারবাবু, আমাদের বোন, আমাদের কন্যা সমতুল্য, ধর্ষিত এবং হত্যা যাকে করা হয়েছিল, সেই ঘরটার পাশের দেয়ালটা ভাঙা হতে আরম্ভ করলো। আমাদের তো লুকোনোর কিছু নেই। আমরা তো জানি কিভাবে ধুলো ডিএনএ ট্যাম্পার করে, কিভাবে রক্তের ছিটে নষ্ট হয়ে যায় সিমেন্টে, ধুলোতে, বালিতে, কিভাবে তার কেমিক্যাল চেঞ্জেস হয়, কিভাবে একটা হাতুড়ির ঘা একটা এভিডেন্সকে নষ্ট করে দিতে পারে। কেন করলাম আমরা? আমাদের তো লুকোনোর কিছু নেই। কেন আরজি করে বাইরের ডাক্তাররা ঢুকতে গেলে এক শ্রেণীর ছাত্র, স্পেসিফিক্যালি বললে এক শ্রেণীর ইন্টার্ন, তাদেরকে ঢুকতে দিচ্ছে না? আমাদের তো লুকোনোর কিছু নেই। আর এখন আমাদের যখন আন্দোলনটা আজকে এই জায়গায় গেছে যে সেটা সরকারি হাসপাতালে সীমাবদ্ধ নেই, বেসরকারি হাসপাতালের বেসরকারি ডাক্তাররা একইভাবে সেখানে আসছে, কর্মবিরতি, বিশেষ করে আপৎকালীন ব্যবস্থা ছাড়া সমস্ত ব্যবস্থা যেখানে কর্মবিরতি ঘোষণা করা হচ্ছে, সেইখানে বলা হচ্ছে ডাক্তারবাবুরা এই কাজটা করতে পারেন না। অলরেডি আমাদের মাননীয় মিস্টার ঘোষকে দিয়ে শাসক দল, শাসক যন্ত্র এটি বলতে আরম্ভ করেছেন। অথচ কিছুদিন আগে ভোটের সময় যখন ওনার সাথে একটু মান অভিমানের সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সময় উনি সব কিছু ফাঁস করে দেবেন বলেছিলেন দলের। আজকে আবার উনি কতটা অনুগত হয়ে একজন সাংবাদিক হিসেবে, উনি তো প্রথমে একজন বড় সাংবাদিক, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি সেই মানুষটাকে। আমার বই প্রকাশে উনি উদ্বোধক ছিলেন আমার বইয়ের, ওনার সঙ্গে আমি কথা বলেছি, উনি অত্যন্ত একটি ভালো মানুষ। কিন্তু আজকে একজন রিপোর্টার হিসেবে শুধুমাত্র একটি দলের সঙ্গে আমি যুক্ত আছি বলে আমি এই ধরনের স্টেটমেন্ট দেব। শুধু তাই নয়, শাসক দলের সঙ্গে যে ডাক্তারবাবুরা রয়েছেন তাদেরকেও আমার অনুরোধ, অন্তত এই সময়টায় একটু সরে আসুন, সত্যের দিকে আসুন। আমি বলছি না আপনার রাজনীতি থেকে সরে আসতে, আমি বলছি না যে আপনার দায়িত্ব থেকে সরে আসতে, আমি বলছি একটু সত্যের কাছাকাছি আসুন, এসে থাকুন, আপনার স্ট্যান্ড পয়েন্ট আপনি নিজেই বুঝতে পারবেন এবং আমরা একটু বেশি পরিমাণে শক্তিশালী মনে করব যদি আপনাদেরও পাশে পাই। কারণ আজকে আমাদের ক্ষেত্রে একটা বড় সিকিউরিটি সমস্যা হচ্ছে যে প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর, যে দুটি দপ্তরের বিরুদ্ধে আজকে পুরো ঘটনাটা ঘটে চলেছে, সেই দুটি দপ্তর কিন্তু সংগঠিত করেন মাননীয় মুখ্যমন্ত্রী।
এই জায়গাটাতে কিন্তু সমস্যাটা বেশি পরিমাণে বেরিয়েছে। স্বাস্থ্য দপ্তর এবং যে সিভিক ভলেন্টিয়ার তথা যে পুলিশদের গাফিলতিতে এই ঘটনাটা ঘটেছে বলে দাবি করা হচ্ছে, বলা হচ্ছে। একদিকে যেমন স্বাস্থ্য দপ্তর তার অধ্যক্ষ, অন্যদিকে তেমনি পুলিশ প্রশাসন এবং সিকিউরিটি, দুটি দপ্তরই কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনারা আমাদের পাশে আসেন, আমরা কিন্তু অনেকটা বল পাবো। উল্টোটা হলে আমরা কিন্তু একটু ভয়ে থাকবো যে শাসকের রোষ আমাদের উপর পড়বে না তো। তো আপনারা দয়া করে এখন কিছুদিনের জন্য অন্তত, যতদিন না এই সমস্যাটার সমাধান হচ্ছে, সমস্যাটার সমাধান অত্যন্ত সহজ। যত দ্রুত সম্ভব তদন্তটাকে গিয়ে একটা জায়গায় পৌঁছে দোষীদের চিহ্নিত করে, দোষী সাব্যস্ত করে চার্জশিট দিয়ে তাদেরকে আদালতে তোলা এবং তাদেরকে আপাতত জেলে ভরা। তারপর যত তাড়াতাড়ি সম্ভব ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে গোটা তদন্তটাকে করে সেখান থেকে যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে শাস্তি দেয়া। এইটুকু শুধু। এই সময়টুকুতে এই একটা ব্যাপারে আপনারা একটু দয়া করে নিরপেক্ষ থাকুন, বা বলা যায় সত্যের পক্ষে থাকুন। এর বেশি আমাদের আশা নেই। আর মাননীয় মিস্টার ঘোষকে আমি একটা ছোট কথা বলবো। আমি একটা ওয়েব সিরিজে শুনেছিলাম, লেস কম্পিটেন্ট শুড নট জাজ দ্য মোর কম্পিটেন্ট। আমার মনে হয় আপনি আমার কথার মানে বুঝতে পারলেন। আমি এর বেশি কিছু বলবো না। দয়া করে যেরকম আমরা আপনাদের কর্মপদ্ধতি, আপনাদের বিভিন্ন রকমের কাজ, এই নিয়ে আমরা কোনো রকম কোনো জাজমেন্ট দিতে চাই না, কারণ আমরা মনে করি আমরা ওই জায়গাটাতে অনেকটা অদক্ষ। দয়া করে আমাদের কাজে এই ধরনের জাজমেন্ট কেউ পাস করার চেষ্টা করবেন না। পারলে পাশে থাকুন। আগামীকাল, আজকে যেভাবে পাশে থাকতে চান পাশে থাকুন। আপনারা আমাদের সম্পদ। আপনাদের কি বলবো, সহযোগিতায় আপনাদের পাশে পেয়ে আমরা আরও বেশি করে এগিয়ে, আরও তাড়াতাড়ি যারা সত্য খুঁজছেন তাদেরকে সত্যের কাছে নিয়ে যেতে সাহায্য করি। আর যে সমস্ত বাধা রয়েছে, অনেক বাধা রয়েছে, কারণ আমাদের তো লুকোনোর কিছু নেই, সেই জন্যই তো আমাদের এত বাধা। কারণ অন্য জায়গাগুলোতে লুকোনোর অনেক কিছু ছিল। বিভিন্ন জায়গায় ইলেকশনের সময় এবং তার পরবর্তীকালে যেগুলো ঘটেছিল সেখানে হয়তো লুকোনোর অনেক কিছু ছিল, কিন্তু এখন তো লুকোনোর কিছু নেই। কোথায় কি হচ্ছে না হচ্ছে, আরজি করের আনাচে কানাচে, আমাদের তো লুকোনোর কিছু নেই। তাহলে আমাদের পাশে থাকুন না, দয়া করে আমাদেরকে হেল্প করুন না, যাতে তাড়াতাড়ি আমরা কর্মবিরতি ছেড়ে আবার আমাদের আগের কাজে ফিরতে পারি। কারণ একবারও বলতে পারবেন বুকে হাত দিয়ে যে যেটা আমরা করছি সেটা অন্যায়, যে কারণে করছি আমরা সেটা অন্যায়, এবং আমরা ন্যায় পেয়েছি, আমাদের ন্যায় সঙ্গত কোনো বিচার দেয়া হয়েছে। আপনার সঙ্গে তো এটা ঘটেছিল, যার জন্য আপনি একদম ফ্রন্টে এসে, একদম মিডিয়াতে এসে বলেছিলেন যে আপনার সাথে আপনার দল অন্যায় করছে। আমরা তো অন্যায়ের শিকার হচ্ছি, আপনাকে তো পাশে চাই। দেখুন না, যদি আমাদের সাথে যোগ দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন, আমাদের সাথেও যোগ দিতে হবে না, সত্যের সঙ্গে যোগ দিন, কারণ আমাদের তো লুকোনোর কিছু নেই। চলুন, আজ কাল থেকে আমার আউটডোর বন্ধ। আমি সব সময় আমার ভাইদের পাশে আছি বোনটার বিচার পাওয়ার জন্য। আর কালকে আরও বেশি মানুষকে আশা করছি। আজ 13ই আগস্ট, এখন রাত 9টা, সামনের দিন 14ই আগস্ট রাত্রির বেলা এরকম বা আর একটু পরে আমরা সবাই একটা নতুন স্বাধীনতার ঝলক দেখতে চাই। 2024 সালের 15ই আগস্ট যেন প্রতিটা মানুষের, প্রতিটা পুরুষের, প্রতিটা নারীর সুরক্ষার একটা স্বাধীনতা নিয়ে আসে, যে স্বাধীনতা আজকে 77 সালেও ভারতবর্ষ এখনো পেয়ে উঠতে পারেনি।
হয়তো পাবো না, কিন্তু চেষ্টা করতে কি দোষ আছে, আর আশা করতে কি দোষ আছে? ভালো থাকবেন। আসুন একসাথে নতুন স্বাধীনতার আকাঙ্ক্ষায় একটা গোটা রাত যাপন করি। নমস্কার।